আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক। ক্যাপিটাল বাজেটিং অধ্যায়ের 5 নম্বর লেকচারে আপনাদের স্বাগতম। আজকের লেকচারে আমরা ক্যাপিটাল বাজেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র আইআরআর সেটি শিখব এবং অসমান ক্যাশ ফ্লো ট্যাক্স ছাড়া সেই টাইপের আরেকটি অঙ্ক আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। A company wants to invest in a project. The initial outlay of which টাকা 27,000। একটা কোম্পানি একটা প্রজেক্টে ইনিশিয়াল মানে প্রাথমিকভাবে ব্যয় করছে 27,000 টাকা। দ্য রিলেভেন্ট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট ইজ গিভেন বিলো। এই প্রজেক্টের ক্যাশ ফ্লো গুলো নিম্নে দেয়া হলো। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে মূলধন বাজেটিং অধ্যায়ের ক্লাস নাম্বার 5। এটি এই অধ্যায়ের টানা 5ম লেকচার। এই অধ্যায়ে আজকের লেকচারে আমরা শিখব আইআরআর, সেই সাথে অসমান ক্যাশ ফ্লো থাকলে আইআরআর কিভাবে সমাধান করতে হয়। চলুন সে সম্পর্কে আমরা জানি। তো আমরা শুরুতে একটা অঙ্ক শুরু করব কথা না বাড়িয়ে। আমাদের অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। এ কোম্পানি ওয়ান্টস টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট, দ্য ইনিশিয়াল আউটলে অফ হুইচ টাকা 27,000। একটা কোম্পানি একটা ব্যবসা শুরু করতে চায়, প্রজেক্ট, যার জন্য শুরুতেই ব্যয় হবে 27,000 টাকা। দ্য রিলেভেন্ট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট ইজ গিভেন বিলো। এই প্রজেক্টের নিম্ন আহ, প্রাসঙ্গিক ক্যাশ ফ্লো গুলো নিচে দেওয়া হলো। প্রথমে বছর দেওয়া আছে 1, 2, 3, 4। ক্যাশ ফ্লো দেওয়া আছে 11,000, 10,000, 9,000 এবং 8,000। আর ফার্মস কস্ট অফ ক্যাপিটাল বলা আছে 14%। এই কস্ট অফ ক্যাপিটাল, অপরচুনিটি কস্ট, ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট ফ্যাক্টর, এগুলো সবগুলোই ডিসকাউন্ট ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয়। ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই সংক্ষেপে এটাই আইআরআর। তো এই অঙ্কে ট্যাক্সের কোনো হার উল্লেখ নেই এবং মেয়াদকাল 4 বছর। একটা ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে, আমাদের বের করতে বলা হয়েছে পিবিপি এবং এনপিভি এবং আইআরআর। তো পিবিপি এবং এনপিভি আমরা ইতিপূর্বে শিখেছি, আইআরআর আমাদের আজকে প্রথম আলোচনা। তো যেহেতু অঙ্কের মধ্যে ট্যাক্স নাই, সুতরাং এই অঙ্কে আমাদের 3টি কলাম ইয়ার, সিএফ এটি এবং কিউমুলেটিভ সিএফ এটি সমাধান করলেই আমরা পেয়ে যাব পিবিপি। এরপরে যদি আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর এবং পিভি কলামটা সম্প্রসারণ করি তাহলে আমরা পেয়ে যাব এনপিভি। ডিসকাউন্ট ফ্যাক্টর অঙ্কে দেওয়াই আছে 14%। চলো দেখা যাক সমাধান। টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিভি অ্যান্ড পিবিপি। আমরা টেবিলটা পিবিপি এবং এনপিভির জন্য তৈরি করছি। প্রথমে ইয়ার দেওয়া ছিল অঙ্কের মধ্যে, সিএপিটিও দেওয়া ছিল সরাসরি। আমরা এই দুটো কলাম অপরিবর্তিতভাবে তুলে এনেছি। এরপরে কিউমুলেটিভ সিএপিটি, এটা সিএপিটি কলামটাকে আমরা ক্রমে যোগ করে পেয়েছি। প্রথমে এটা প্রথম সারির টাকাটা 11,000, এরপরে 10,000 যোগ করলে পাওয়া যাবে 21,000। এরপরে যদি আমরা 9,000 যোগ করে পাওয়া যাবে 30,000। 30,000 সাথে যদি আবার 8,000 যোগ করা হয় তাহলে পাওয়া যাবে 38,000। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে অঙ্কে দেয়াই ছিল 14%। 14% এটা কলাম নাম্বার 4। 14%কে আমরা 1/1.10 পাওয়ার 1.14 পাওয়ার 1 অর্থাৎ বছর, এই ফর্মুলায় আমরা ফেলে 0.877। এরপরে 1/1.14 পাওয়ার 2, এভাবে আমরা পেয়েছি এটা 1/1.14 পাওয়ার 3, এভাবে আমরা পেয়েছি 0.675। 1/1.14 পাওয়ার 4, এভাবে আমরা পেয়েছি 0.592। এই ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করতে হয় সিএফ এটি কলামের সঙ্গে। কখনো ভুলক্রমে কিউমুলেটিভ সিএফ এটির সাথে করা যাবে না, অবশ্যই সিএফ এটি কলামের সাথে ডিসকাউন্ট ফ্যাক্টরটা গুণন করতে হবে। তো আমরা যদি গুণ করি 11,000 গুণন 0.77 তাহলে আমরা পেয়ে যাব 9,647 টাকা। এরপরে যদি 10,000 সাথে আমরা 0.769 যদি গুণ করি তাহলে 7,690 টাকা। 9,000 সাথে যদি আমরা 0.675 গুণ করি তাহলে 6,075 টাকা এবং 8,000 সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে পাওয়া যাবে 4,736 টাকা। আমরা পিভি কলামটাকে যোগ করব, যেহেতু এটা পিভি কলাম, এটাকে যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে 28,148 টাকা। তো এই হচ্ছে আমাদের মূলত টেবিল। এই টেবিল থেকে আমরা প্রথমেই বের করব পিবিপি। পিবিপি সূত্র আমরা জানি, অসমান ক্যাশ ফ্লো মানেই এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এ প্লাস এই সূত্রের মধ্যে আমরা প্রথমে এনসিওর মান জানি হচ্ছে 27,000, সেটি আমরা বসিয়ে দিব।
এরপরে সির মানটা আমরা সিলেকশন করবো কিউমুলেটিভের ঘর থেকে। 27,000-এর চেয়ে কম ভ্যালু দুটো আছে, যার মধ্যে কাছাকাছি কম হচ্ছে 21,000, সেটা আমরা বসাবো। এরপর হচ্ছে সি পাইলে বছর পাওয়া যাবে। এ এ হচ্ছে 2, 2 আমরা বসিয়ে দিলাম, এবং সির এক সারি আগে এক কলাম আগে এক সারি নিচে, এক কলাম আগে এক সারি নিচে আমরা পেয়ে যাবো 9,000 টাকা। সেটা হচ্ছে ডির ভ্যালু, সেটা আমরা ডির জায়গায় বসিয়ে দিব, এবং ডান দিকে সেটা হেয়ার আকারে দেখিয়ে দেব। আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো 2.67 ইয়ার্স। এটি হচ্ছে পিভি এর উত্তর। এরপরে আমরা এনপিভি সূত্র শিখেছি, টিপিভি মাইনাস এনসিও। টিপিভি মানে যে টোটাল প্রেজেন্ট ভ্যালু, পিভি কলামটাকে টোটাল করার কারণেই সেটা হয়ে যায় টিপিভি। টিপিভির ভ্যালু পাওয়া গেছে 28,148, সেই ভ্যালুটি আমরা বসিয়ে দিলাম, এবং এনসিওর ভ্যালু 27,000 অঙ্কে দেয়াই ছিল, সেটা বসালাম। বসানোর পর বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এনপিভির উত্তর। এখন এনপিভি এখানে প্লাস মান হলেই ভালো, মাইনাস হলে সেটা কোম্পানির জন্য ক্ষতিকর। এরপরে আমরা শিখবো আইআরআর। আইআরআর জন্য আমাদের আলাদা টেবিল এবং আলাদা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আইআরআর জন্য সবসময় 6 কলামের একটা টেবিল তৈরি করতে হবে। 6 কলামের মধ্যে ইয়ার দেওয়াই ছিল আমাদের অঙ্কে, এবং সিএফএটি আমাদের অঙ্কে দেওয়া ছিল। তো যে কোনো আইআরআর শুরু করার জন্য আমাদের ইয়ার এবং সিএফএটি কলামটা প্রথমেই প্রয়োজন হবে। একটা ডিসকাউন্ট ফ্যাক্টর অঙ্কে দেওয়াই থাকে, 14% ন্যাচারালি এটা দেওয়া থাকে। আমরা সেই পার্সেন্টেজের ভ্যালুগুলো এখানে বসিয়েছি এর আগে। তারপর হচ্ছে এই ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে সিএপিটি গুণন করার ফলে আমরা পেয়ে যাব পিভি, মানে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আমরা যে ভ্যালুগুলো পেয়েছিলাম একটু আগে সেটা আমরা দেখেছি, সেই টিপিভি পুনরায় যোগ করেছি, সেখান থেকে এনসিও বিয়োগ করেছি, বিয়োগ করলে আমরা পাবো এনপিভি। এনপিভি প্লাস ভ্যালুটা প্লাস। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমরা প্লাস চিহ্ন দিয়েছি বোঝার জন্য, এনপিভি যদি ধনাত্মক আসে, আইআরআর নির্ণয় করার জন্য আমাদের দুটি ডিসকাউন্ট ফ্যাক্টরের প্রয়োজন হয় এবং দুটি এনপিভির প্রয়োজন হয়, যার মধ্যে একটা এনপিভি ধনাত্মক দরকার হয় আর একটা এনপিভি ঋণাত্মক দরকার হয়। তো একটা এনপিভি যদি ধনাত্মক আসে পরেরটা ঋণাত্মকের জন্য কাজ করতে হয়, একটা এনপিভি যদি ঋণাত্মক আসে পরেরটা ধনাত্মকের জন্য কাজ করতে হয়। তো আমরা দেখতে পেয়েছি যে অঙ্কে যে 14% দেয়াই ছিল, 14% অনুযায়ী টোটাল প্রেজেন্ট ভ্যালু, সেখান থেকে এনসিও বিয়োগ করার ফলে আমরা এনপিভি ধনাত্মক পেয়েছি। তো এই ধনাত্মক পাওয়ার কারণে যে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে আমরা ধনাত্মক পেলাম, সেই ডিসকাউন্ট ফ্যাক্টরটা পুনরায় আমরা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে সেটা আমরা ঋণাত্মক পেয়ে যাব। তাহলে কার চেয়ে বাড়াবো? যে 14% অনুযায়ী আমরা ধনাত্মক পেয়েছি সেই 14%-এর চেয়ে বাড়িয়ে দেব। অর্থাৎ এই ধনাত্মক মানেই বাড়াইতে হবে আর ঋণাত্মক মানে কমাতে হবে। যেহেতু 14% অনুযায়ী আমরা ধনাত্মক ভ্যালু পেয়েছি এনপিভির, সুতরাং 14%-এর চেয়ে পরের ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা ইচ্ছা মতো বাড়িয়ে নেব। তবে বাড়ানোর নিয়মটা হচ্ছে কমপক্ষে 4, 5, 6 ডিস্টেন্সে থাকতে হবে, 10 ডিস্টেন্সেও থাকা যায়। তো আমরা 14 থেকে 4 যোগ করে সেটা 18 করেছি। কেউ যদি 19 লেখে, 20 লেখে, 21 লেখে, যেটাই লেখুক না কেন সেটাই অ্যাকসেপ্টেড হবে, সমস্যা নেই। তো আমরা এই ভ্যালুগুলো আবারও বের করেছি। 1/1.18 পাওয়ার 1 করলে 0.87847, এরপর 1/1.18 পাওয়ার 2 করলে 0.718 আসবে, এরপর 1/1.18 পাওয়ার 3 করলে 0.609 আসবে, এবং 1/1.18 পাওয়ার করলে 4 করলে আমরা 516 পেয়ে যাব। এরপর এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা পুনরায় সিএফএটি কলামের সাথে গুণন করব। সিএফএটি যে ভ্যালুগুলো দেওয়া আছে 11,000-এর সাথে 0.847 ক্যালকুলেট করলে আমরা এটা পেয়ে যাব। এরপর 10,000-এর সাথে আমরা যদি 0.718 গুণ করি তাহলে এটা পাবো। এরপর 9,000-এর সাথে যদি আমরা 0.609 গুণ করি তাহলে 5,481 পেয়ে যাব। 8,000-এর সাথে যদি আমরা 0.516 গুণ করি তাহলে 4128 পেয়ে যাব। এরপরে আমরা যদি এই পিভি গুলো যোগ করি তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব 26,106 টাকা। সেখান থেকে এনসিও ভ্যালুটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিলেই দেখা যাচ্ছে যে অঙ্কের মধ্যে ঋণাত্মক এনপিভি চলে এসেছে। তো আমাদের শর্ত পূরণ হয়েছে, অর্থাৎ দুইটা ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা পেয়েছি এবং দুটি এনপিভির মান আমরা পেয়েছি, যার মধ্যে একটা ধনাত্মক হতে হয়, একটা ঋণাত্মক হতে হয়। আইআর এর শর্তই হচ্ছে দুইটা ডিসকাউন্ট ফ্যাক্টর প্রয়োজন হয় এবং দুইটা এনপিভির প্রয়োজন হয়, যার মধ্যে একটা ধনাত্মক পার্সেন্টেজ, ধনাত্মক মান, আর একটা হচ্ছে ঋণাত্মক মান। তাহলে ধনাত্মক মানটা, এবার ঋণাত্মক মানটা পাওয়ার পরে আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমাদের সূত্র হচ্ছে আইআরআর সমান এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। তা আমরা এর মান ধনাত্মক পার্সেন্টেজ, ছোট পার্সেন্টেজ হচ্ছে এর মান, আর বড় পার্সেন্টেজ রেটটা হচ্ছে বির মান। তো এটা আমরা কিভাবে খেয়াল রাখবো? আমরা জানি এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, 14%, বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট 18%। বি সবসময় বড় হবে, বিতে বড়, এটা খেয়াল রাখলেই হয়। আর সি হচ্ছে এনপিভি অফ পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালুটা সবসময় সির মান এবং নেগেটিভ ভ্যালু সবসময় ডির মান।
তো এই মানগুলো যদি আমরা সূত্রে বসিয়ে দিই, এর জায়গায় 14, বির জায়গায় 18, এর জায়গায় 14, এরপর হচ্ছে সির জায়গায় পজিটিভ ভ্যালু এবং ডির জায়গায় যদি নেগেটিভ ভ্যালু বসিয়ে দিই, পরের লাইনে মাইনাস মাইনাস প্লাস হয়। এরপর 11,1148কে আমরা যদি এই দুটো যোগফল দিয়ে ভাগ করি এবং গুণন করি 4, পরে যদি 14 যোগ করি, আমরা পেয়ে যাবো 16.25%। তো শিক্ষার্থীরা এই ছিল আইআরআর। আইআরআর পরীক্ষায় মূলত আসে এবং খুব গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।